আসসালামু আলাইকুম সবাইকে। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ভার্সিটি এডমিশন গাইডলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমি তোমাদের রিফাত ভাই আছি তোমাদের সাথে, যেখানে আলোচনা হবে ভার্সিটি এডমিশনে পদার্থবিজ্ঞানটা কিভাবে পড়বো আমরা, পদার্থবিজ্ঞান নিয়ে কিভাবে আমরা সামনে শর্টকাট ওয়েতে আগাইতে পারবো, বা পদার্থবিজ্ঞানের যে ইম্পর্টেন্ট টপিক গুলো আছে সেই জিনিসগুলো কোনগুলা আমরা এডমিশনে পড়বো, বা একাডেমিকে যেগুলো পড়ছি তার থেকে একটু ভিন্ন ধর্মী যে টপিক গুলো আমরা এডমিশনে এসে পড়বো সেই জিনিসগুলো নিয়ে আলোচনা হবে। পাশাপাশি ভার্সিটিতে অলরেডি তোমরা সামনে কিন্তু এসএসসি পরীক্ষা শেষ করে এখন এডমিশনের প্রিপারেশন নেওয়া শুরু করছো। সো এই যে এডমিশনের প্রিপারেশন টাইমে, ঠিক আছে, কি কি ভার্সিটি গুলো তোমরা অ্যাপ্লাই করবা, বা একদম কমপ্যাক্ট একটা গাইডলাইনের আজকের ক্লাসটার জন্য আমি আসছি তোমাদের সাথে। ইনশাল্লাহ আমরা ট্রাই করব যে এই ক্লাসের মধ্য দিয়ে তোমাদেরকে ভার্সিটির জন্য ফিজিক্সের কিছু হ্যাক্স দিয়ে দেওয়ার পাশাপাশি ভার্সিটির ফিজিক্সের পাশাপাশি তুমি ভার্সিটির জন্য কোন কোন সাবজেক্ট গুলো আরো বেশি গুরুত্ব দিবা, এবং ফিজিক্সের ইম্পর্টেন্ট টপিক গুলো কি কি হইতে পারে যেগুলো প্রিভিয়াস এ অনেকবার আসছে সেই জিনিসগুলো দেখবো। চলো আমরা চলে যাই আমাদের ক্লাসে। প্রথমে ভার্সিটির এডমিশনে যাওয়ার আগে তোমাকে আগে জানতে হবে ভাইয়া আমাদের আসলে কি কি ভার্সিটি আছে, বা ভার্সিটি কি কি আছে এবং কয়টা সিট খালি আছে, বা ভার্সিটিতে আসলে কিভাবে আমরা হচ্ছে যে এমসিকিউ কোশ্চেন আনসার করতে পারবো, বা কয়টা সিকিউ কোশ্চেন আনসার করতে হবে, এই জিনিসগুলো নিয়ে তোমাদেরকে আগে আইডিয়া দিতে হবে। চলো আমরা একটু দেখি। ভার্সিটিতে আসলে বেসিক্যালি আমরা জানি যে সবার ড্রিম ভার্সিটি হচ্ছে ডিইউ। তো ডিইউ তে চান্স পাইতে হইলে অবশ্যই তোমাকে কি করতে হবে বলো তো? ডিইউ তে চান্স পাওয়ার জন্য তোমাকে ডিইউ ওরিয়েন্টেড তোমাকে প্রিপারেশন নিতে হবে। এখন ডিইউ ওরিয়েন্টেড প্রিপারেশনে তোমার এমসিকিউ আছে কত মার্কস ভাইয়া? 15 মার্কস, ঠিক আছে? তার মানে 15 ইনটু 1, তার মানে টোটাল 50 মার্কস তোমার হচ্ছে এমসিকিউ। দেন রিটার্ন থাকবে 10 মার্কসের। কত মার্কসের রিটার্ন থাকবে ভাইয়া? রিটার্ন থাকবে টোটাল 10 মার্কসের রিটার্ন থাকবে, ঠিক আছে? এবং এই জায়গায় আমরা কি করতে পারবো না? ক্যালকুলেটর ইউজ করতে পারবো না। খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, এটা একটু খেয়াল রাখি। 2 নম্বর পার্টে আমরা দেখতেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অর্থাৎ জেইইউ তে তুমি যখন ভর্তি পরীক্ষা দিচ্ছ, তখন জেইইউ তে টোটাল ভর্তি পরীক্ষার জন্য টোটাল নাম্বার হচ্ছে 80, এবং এই জায়গায় এমসিকিউ 24 এবং 24টা এমসিকিউ কোশ্চেন থাকবে, এবং আমরা চাইলে এখানে ক্যালকুলেটর কি করতে পারবো না ভাইয়া? ইউজ করতে পারবো না। তারপরে দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয় অর্থাৎ জেএনইউ যেটাকে আমরা বলতেছি, বা জগন্নাথ বিশ্ববিদ্যালয় পূর্ণরূপ হচ্ছে কি, শর্টকাট হচ্ছে জেএনইউ। তো ওইখানে আমরা ভর্তি পরীক্ষায়, ঠিক আছে, টোটাল নাম্বার হচ্ছে 72, ঠিক আছে? এবং তার মধ্যে ফিজিক্স থেকে আসবে কত ভাইয়া? ফিজিক্স থেকে 8টা ফিজিক্স এমসিকিউ আসবে এবং রিটার্ন আসবে 8টা, ঠিক আছে? এবং এই জায়গায় আমরা কি করতে পারবো না? ক্যালকুলেটর ইউজ করতে পারবো না। রাজশাহী বিশ্ববিদ্যালয় সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে, আমি যদি বলি যে অনেকের ড্রিম ভার্সিটি কিন্তু, ঠিক আছে, ঢাবি জাবি রাবি চবি এগুলো কিন্তু ড্রিম ভার্সিটি। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টোটাল মার্কস হচ্ছে 100, এবং এখানে 25টা এমসিকিউ থাকবে যেগুলোর প্রতিটা মার্কস ভ্যালু হচ্ছে 1.5 করে, 1.25 করে, এবং 31.5 মার্কস এখান থেকে তুমি পাবা। এই জায়গায় তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারবা। তার মানে দেখো স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে কোন জায়গাগুলোতে ক্যালকুলেটর ইউজ করা যাবে না, কোন জায়গাগুলোতে ক্যালকুলেটর ইউজ করবো, সেই জিনিসগুলো একটু দেখাই দিলাম। পাশাপাশি সিইউ বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন তুমি পরীক্ষা দিবা, তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের টোটাল 25টা এমসিকিউ থাকবে ফিজিক্স, এবং এই জায়গায় তুমি কি করতে পারবা ভাইয়া? ক্যালকুলেটর ইউজ করতে পারবা। ওকে। জেএসটি গুচ্ছ, যেটাকে আমরা জেএসটি গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলো বলি, যেখানে ভাষা নিয়ে, দেন হচ্ছে যে তোমার এমবিএসটিউ, দেন হচ্ছে তোমার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি, বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো আছে। তো এই জায়গায় তুমি যখন পরীক্ষা দিবা তখন দেখা যাবে টোটাল 25টা এমসিকিউ তোমাকে সলভ করতে হবে, যেখানেও ক্যালকুলেটর কি করতে পারবা না ভাইয়া? ইউজ করতে পারবা না। লাস্ট পার্ট যেটাকে আমরা বলি এগ্রি গুচ্ছ, ঠিক আছে, এগ্রি যেটাকে বলি, বা কৃষি গুচ্ছ যেটাকে বলি আমরা। তো এগ্রি গুচ্ছর মধ্যে 20টা এমসিকিউ থাকবে ফিজিক্স থেকে, এবং এখানে টোটাল মার্কস হচ্ছে 20, ঠিক আছে? এবং এটাতে আমরা কি করতে পারবো না? ক্যালকুলেটর ইউজ করতে পারবো না। সো এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট, ঠিক আছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক যে ভাইয়া কি কি জায়গায় ক্যালকুলেটর ইউজ করা যাবে, ফিজিক্সের কোশ্চেন গুলো কোন কোন ভার্সিটি গুলোতে কিভাবে কিভাবে আসবে। আশা করতেছি তোমরা এই জিনিসটা খুব ইজিলি বুঝতে পারছো। চলো আমরা পরের স্লাইডে চলে যাই। খেয়াল করো, এই স্লাইডটাতে আসলে বেসিক্যালি রাখা হয়েছে তোমাদেরকে যে তোমরা আসলে ভার্সিটিতে কোন কোন ভার্সিটি ওরিয়েন্টেড প্রিপারেশন নিবা, বা কার কোন ভার্সিটি, স্বপ্নের ভার্সিটি কি কি, ঠিক আছে? তার মানে প্রথমে আমরা স্বপ্নের ভার্সিটি হিসেবে রাখছি কি বলতো? ঢাকা ইউনিভার্সিটি, ঠিক না? ঢাকা ইউনিভার্সিটি একটু খেয়াল করো। তো ঢাবিতে তুমি যখন ভর্তি পরীক্ষা দিবা, বা ডিইউতে ভর্তি পরীক্ষা দিবা, ডিইউতে ভর্তি পরীক্ষায় দেওয়ার আগে তোমাকে আগে জানতে হবে ভাই ডিইউ টোটাল আসন সংখ্যা কত। ডিইউ টোটাল আসন সংখ্যা হচ্ছে 1896টা,
অর্থাৎ টোটাল 1800। এখন দেখো ঢাবিতে তুমি ভর্তি পরীক্ষা দেওয়ার সময় তোমাকে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে। কি ভাইয়া? তোমাকে মাথায় রাখতে হবে ঢাবির ওরিয়েন্টেড একটা পার্ট আছে, সেটা হচ্ছে মেডিকেল এবং ডেন্টাল। ঠিক আছে, মানে ঢাবির সাথে এই জিনিসগুলো হচ্ছে ঢাবির পরে, মানে অনেকে মেডিকেল আবার যায়, অনেকে আবার ডেন্টালে যায়। মেডিকেলের সিটটা একটু দেখাই দিচ্ছি, দেখো। প্রথমে আগে দেখো মেডিকেলের সিট কয়টা আছে ভাইয়া। মেডিকেলে আমার সিট আছে বর্তমানে 5380টা, এবং ডেন্টালে সিট আছে কয়টা ভাইয়া? ডেন্টালে সিট আছে তোমার, ডেন্টালে টোটাল সিট আছে 545টা। তার মানে তুমি এখন যখন একটা ঢাবিতে তুমি পরীক্ষা দিবা, তার মানে একটা ঢাবির ছেলে, মানে যারা হচ্ছে যে ঢাবি কেন্দ্রিক ওরিয়েন্টেড, তাদের সিট আসন সংখ্যা থাকবে কত ভাইয়া? মাত্র কয়টা থাকবে বলতো? মাত্র 1896টা টোটাল আসন সংখ্যা থাকবে। এবং ঢাবির পরীক্ষার ধরনটা একটু খেয়াল করো। ঢাবিতে এমসিকিউ থাকবে 60 মার্কস, রিটার্ন থাকবে 40 মার্কস। খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। ঢাবিটা এমসিকিউ কত মার্কস থাকবে, রিটার্ন কত মার্কস থাকবে, একটু ভালো করে বুঝতে হবে ভাইয়া। মার্কস ডিস্ট্রিবিউশন, ফিজিক্স, ফিজিক্স 15, ফিজিক্স অলরেডি বলে ফেলছি, ফিজিক্স থেকে এখানে 15 মার্কসের কোয়েশ্চেন আনসার হবে। এবং রিটার্নের ফিজিক্স থেকে কত থাকবে ভাইয়া? রিটার্নের ফিজিক্স থেকে থাকবে 15 মার্কস। সো খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, আশা করতেছি ঢাবির এই জিনিসগুলো বললো। ভাইয়া আবেদন যোগ্যতা, ভাইয়া ঢাবিতে যদি আমি আবেদন করবো, ডিইউতে যদি আমি আবেদন করি, তাহলে আমার আবেদন যোগ্যতাটা কি হবে একটু খেয়াল করো। ঢাবিতে আবেদন করার জন্য তোমাকে ন্যূনতম সিজিপিএ পাইতে হবে 3.50। যাদের এইচএসসি পরীক্ষায় এ প্লাস আসবে না, টেনশন করার দরকার নেই, ঢাবিতে পরীক্ষা দিতে পারবো ন্যূনতম 3.50 থেকে। আবার এই জায়গায় একটা কাহিনী আছে যে টোটাল 8 থাকতে হবে। টোটাল পরীক্ষায় বসার জন্য তোমাকে অ্যাটলিস্ট 8 থাকতে হবে। ফলাফল এসএসসি সিজিপিএ কে 2 দ্বারা গুণ করা হবে, এইচএসসি সিজিপিএ কে 2 দ্বারা গুণ করা হবে। ধরো একটা ছেলে এসএসসি তে পাইলো 5, এইচএসসি তে পাইলো 4, তার মানে টোটাল এই যে 5 কে গুণ করা হবে 2 দ্বারা, 4 কে গুণ করা হবে 2 দ্বারা। আশা করতেছি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, তার মানে এই যে এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ফলাফল কিভাবে নির্ধারণ করবা। ক্লিয়ার? আশা করতেছি এই জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার। দেন পরেরটাতে চলে আসি ভাইয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিভাবে আমি জাহাঙ্গীরনগরের জন্য প্রস্তুতি নিব ভাইয়া? জাহাঙ্গীরনগর, যেটাকে আমরা বলি জে ইউ, যেটাকে আমরা কি বলি ভাইয়া? জে ইউ বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় টোটাল আসন সংখ্যা হচ্ছে 736টা ভাইয়া। কয়টা? 736টা। তার মধ্যে ছেলে, ছেলে মানে হচ্ছে মেল, মেল কয়টা থাকবে ভাইয়া? মেল হচ্ছে 368টা থাকবে ভাইয়া মেল। আর ফিমেল থাকবে কয়টা? ফিমেল থাকবে, ফিমেল, ঠিক আছে, ফিমেল থাকবে কয়টা ভাইয়া? 368টা ভাইয়া। কেন, কেন সেম থাকলো? কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সমান সংখ্যক ছেলে এবং সমান সংখ্যক মেয়ে ভর্তি হইতে পারে, এবং এটা পূর্ণাঙ্গ আবাসন ব্যবস্থা সুবিধা যুক্ত একটা বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, এবং এই যে পরীক্ষার ধরনটা কি ভাইয়া? এমসিকিউ তে হবে। টোটাল মার্কস হবে 80 এবং সময় পাবা 55 মিনিট। ভাইয়া এই ইউনিটের জন্য আমি কি করবো? এই ইউনিটের জন্য ফিজিক্সে 24 মার্কস থাকবে, 24 মার্কস থাকবে তোমার ফিজিক্সে। ফিজিক্সে কয় মার্কস থাকবে ভাইয়া? 24টা মার্কস থাকবে। ঠিক আছে, আরেকটা ইউনিট আছে সায়েন্সের জন্য। সায়েন্সের জন্য আরেকটা ইউনিট আছে এআরডি, এই ধরনের হচ্ছে সায়েন্সের জন্য, সায়েন্স ওরিয়েন্টেড। সেটা হচ্ছে এখানে বোটানি থাকবে, রসায়ন থাকবে, জুলজি, ইংরেজি। ঠিক আছে, এই জিনিসগুলো থাকবে। ডি ইউনিটে কিন্তু কোনো পদার্থবিজ্ঞান নাই, ম্যাথ নাই, এটা একটু খেয়াল রাখো। ঠিক আছে, সো এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং এই জায়গার সিজিটা একটু খেয়াল করো। এসএসসি ও এইচএসসি দুইটাতে আমাকে 4 পাইতে হবে। এসএসসি ও এইচএসসি তে ন্যূনতম আমাকে 4 পাইতে হবে। ঠিক আছে, এবং মোট জিজিপিএ হইতে হবে 8.50 থেকে 900। ভাইয়া আমি শুধু 4 পাইলেই হবে না, 4 পাইলেই হবে না ভাইয়া, 8.50 থেকে 9 এর ভিতর থাকতে হবে। তোমাদের যে শুরুর দিকে তোমাদেরকে কিন্তু একটা জিনিস আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে যে বিভিন্ন ভার্সিটিতে তোমরা জাস্ট ভাই আমি 4 পাইলাম আমার কি হয়ে যাবে, ভর্তি পরীক্ষা দিতে পারবো না। প্রিলিমিনারি সিলেকশন থাকবে। সিলেকশনে যাদের একটু সিজি কম তাদেরকে কিন্তু প্রথমে বাদ দিয়ে দেয়। ঠিক আছে, সো এটার জন্য এইচএসসি সিজি কিন্তু ডাউন করা যাবে না। ফলাফল নির্ধারণ ভাই কিভাবে? ভর্তি পরীক্ষার প্রাপ্ত নাম্বার প্লাস হচ্ছে যে সিজি কে কত দ্বারা, এসএসসি কে আমি গুণ করব কত? 1.5 দ্বারা। আর এইচএসসি সিজি যেটা আছে এইচএসসি যেটাকে আমি গুণ করব 2.5 দ্বারা। এই দুটাকে গুণ করে দিলে তোমার অলরেডি জাহাঙ্গীরনগরে তুমি কিন্তু তোমার যে টোটাল মার্কশিটটা আছে সেটা পেয়ে যাবা। ঠিক আছে, এইভাবে করে মার্কটা ডিস্ট্রিবিউশন হবে। দেন আমরা দেখবো আমাদের আরেকটা ভার্সিটি, যেটাকে আমরা বলি জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, যদিও এই ভার্সিটিটা আগে, ঠিক আছে, আগে আগে এটা ছিল কিসের আন্ডারে? এটা আগে ছিল জেএসটির আন্ডারে। এটা আগে জেএসটির আন্ডারে ছিল, কিন্তু বর্তমানে এটা হচ্ছে যে আলাদা হয়ে গেছে। ঠিক আছে, জেএসটি থেকে এটা আলাদা হয়ে গেছে। এখানে টোটাল আসন আছে 860টা। কয়টা কয়টা আসন আছে ভাইয়া?
60টি আসন আছে এবং এই টোটাল আসনটা আবেদন যোগ্যতা হচ্ছে এসএসসি এইচএসসি তে ন্যূনতম 3.5 অথবা দুইটা মিলে 8 থাকতে হবে, ঠিক আছে। এবং পরীক্ষার ধরনটা একটু খেয়াল করো ভাইয়া, পরীক্ষার ধরনটা কিভাবে দেখবো? 72 নাম্বার, এমসিকিউ 24, রিটেন হচ্ছে 48, সময় হচ্ছে 1 ঘন্টা, ঠিক আছে। পদার্থ বিজ্ঞান থেকে এমসিকিউ থাকবে 8টা এবং রিটেন থাকবে 8 মার্কসের, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট জিনিসটা একটু খেয়াল রাখো, পদার্থ বিজ্ঞান থেকে কিন্তু 8 মার্কস করে কোয়েশ্চেন গুলো থাকবে, ঠিক আছে। দেন আমরা একটু দেখি রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কোন ইউনিট ভাইয়া? সি ইউনিট, যেটাকে আমরা বলতেছি বিজ্ঞান ইউনিট। কি ইউনিট বলতেছিলাম ভাইয়া? বিজ্ঞান। যেহেতু আজকে তোমাদের বিজ্ঞান নিয়ে আলোচনা, বিজ্ঞান ইউনিট গুলো আমি একটু দেখাই রাখতেছি, ঠিক আছে। আর ইউ, যেটাকে আমরা বলি আর ইউ বা প্রাচ্যের কি বলতো? প্রাচ্যের অক্সফোর্ড, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট পার্ট দেখো, টোটাল, ঠিক আছে, আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টোটাল হচ্ছে 1516টা। 1500 কয়টা? 1516টা সিট ভাই, অনেক সিট, অনেক সিট, ঠিক আছে। সিট কম না কিন্তু, অনেকগুলো সিট, ঠিক আছে। তো দেখো এখানে 100 নাম্বার এবং 1 ঘন্টা সময় দ্বারা পরীক্ষা হবে, এসএসসি ও এইচএসসি উভয়ে। পরীক্ষার চতুর্থ বিষয় সহ আমার সিজি থাকবে কত? আমার সিজি রাখতে হবে 3.5 থেকে 8 এর ভিতরে, ঠিক আছে। 8 এর ভিতরে আমাকে সিজি রাখতে হবে এবং ফলাফল নির্ধারণ করা যাবে, অবশ্যই ফলাফল নির্ধারণ, শুধু ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের উপরে মেধা তালিকাটা আমরা প্রকাশ করব। মার্কস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে একটু খেয়াল করো, মার্কস মার্কস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে একটু খেয়াল করো। আর ইউর পরীক্ষায় আমাদের ক বা আবশ্যিক যেটা আছে সেখানে পদার্থ বিজ্ঞানে 25টা প্রশ্ন থাকবে ভাইয়া। কয়টা প্রশ্ন থাকবে ভাইয়া? 25টা প্রশ্ন থাকবে এবং প্রতিটা প্রশ্নের মার্কস থাকবে 1.25 করে। এই যে এটা একটা কি তোমার হচ্ছে, আমি যদি বলি এটা একটা কিন্তু ট্রিক্স পয়েন্ট। এই যে দেখো নরমালি কিন্তু এমনি 1 মার্কস, কিন্তু এখানে একটু বেশি বাড়াইবে, ঠিক আছে। এবং আইসিটি থেকে 5টা কোয়েশ্চেন থাকবে ভাইয়া, ঠিক আছে। কেমিস্ট্রি থেকেও 25টা কোয়েশ্চেন থাকবে, যেগুলোর মার্কস গুলো একটু চেঞ্জ হবে, যে 1.25 করে থাকবে। এবার আমরা একটু যদি বলি খ বা ঐচ্ছিক, ঠিক আছে। ঐচ্ছিক কোনগুলো আছে? এগুলো তো আবশ্যিক বলে দিলাম। ঐচ্ছিক ভাই আমি চেঞ্জ করতে পারবো, গণিতের পরিবর্তে তুমি গণিত অথবা জীববিজ্ঞান দেখাইতে পারবা। তারপরে হচ্ছে যে তুমি চাইলে যে কোনো কিছুর হচ্ছে যে গণিত, ঠিক আছে, গণিত বা জীববিজ্ঞান থেকে 12টা, বা তুমি চাইলে গণিত জীববিজ্ঞান একসাথে দেখাইতে পারো, এটা তোমার উপর ডিপেন্ড করছে তুমি কিভাবে দেখাবা। এটা হচ্ছে ঐচ্ছিক পার্ট, ঠিক আছে, ঐচ্ছিক, ঠিক আছে। সো ঐচ্ছিক পার্ট থেকে তুমি চাইলে আনসার করতে পারবা এভাবে। তোমার হচ্ছে যে এই যে সিজি গুলো এইভাবে ওরা কাউন্ট করে, ঠিক আছে। আরিওতে চান্স পাওয়া হচ্ছে যে মোটামুটি কোয়াইট ইজি, ঠিক আছে। এবং আরিওতে আমি নিজেও চান্স পাইছিলাম, ঠিক আছে। সো আমি বলবো যে তোমরা আরিওতে চান্স পাওয়ার জন্য তোমরা একটু যদি ডেডিকেটেডলি পড়াশোনা করতে পারো তাহলে তোমাদের আরিও হয়ে যাবে ইজিলি। দেন আমরা পরের টপিকে চলে আসি ভাইয়া, কি? খুলনা বিশ্ববিদ্যালয়। খুলনা বিশ্ববিদ্যালয় ভাইয়া, খুলনা বিশ্ববিদ্যালয় জিনিসটা কি? খুলনা বিশ্ববিদ্যালয় আগে ছিল মূলত কি জানো? আগে ছিল জেএসটির আন্ডারে। কিসের আন্ডারে ছিল ভাইয়া? আগে এটাও ছিল জেএসটির আন্ডারে, আগে ছিল এটা জেএসটির আন্ডারে, কিন্তু বর্তমানে এটা হচ্ছে যে আলাদা হয়ে গেছে, এটাকে আমরা কে ইউ বলি, ঠিক আছে। এটা বর্তমানে আলাদা হয়ে গেছে। এখানে টোটাল আসন সংখ্যা হচ্ছে কত ভাইয়া? 600টা। টোটাল আসন সংখ্যা কয়টা ভাইয়া? এখানে টোটাল আসন সংখ্যা হচ্ছে আমার 600, ঠিক আছে, 600 আসন সংখ্যা, ঠিক আছে। এই যে 600 আসন সংখ্যা তুমি পাইছো, এই খুলনা বিশ্ববিদ্যালয় আবেদন যোগ্যতাটা একটু খেয়াল করো। খুলনা বিশ্ববিদ্যালয়ে আবেদন যোগ্যতাটা যদি একটু খেয়াল করো, খুলনা বিশ্ববিদ্যালয়ে তোমাকে আবেদন করতে হলে প্রথমে তোমাকে এসএসসি এবং এইচএসসির মোট মার্কস পাইতে হবে কত? এসএসসি এবং এইচএসসির মোট মার্কস পাইতে হবে ভাইয়া, এইচএসসি মোট মার্কস পাইতে হবে কত? 8 পাইতে হবে ভাইয়া। দুইটা মিলে 8 থাকতে হবে। দুইটা মিলে যখন তোমার 8 থাকবে তখন তুমি কি করতে পারবা? তুমি এটাতে অ্যাপ্লাই করতে পারবা। 2 নাম্বার পার্ট একটু খেয়াল করো ভাইয়া, এটার পরীক্ষার ধরনটা কিভাবে? দুইটা পরীক্ষার ধরন হচ্ছে যে 100 নাম্বারের কোশ্চেন হবে। কত নাম্বারের কোশ্চেন হবে ভাইয়া? 100 মার্কসের কোশ্চেন হবে, 100 মার্কসের। সো 100 মার্কসের মধ্যে এমসিকিউ থাকবে কত মার্কস? এমসিকিউ থাকবে 60 মার্কস, ঠিক আছে। এমসিকিউ 60 মার্কস থাকবে এবং রিটেন থাকবে 40 মার্কস। ভাইয়া রিটেন কত মার্কস থাকবে? রিটেন থাকবে তোমার 40 মার্কস, ঠিক আছে। এই যে 40 মার্কসের কোশ্চেন গুলো হবে, এই কোশ্চেনের মধ্যে একটু খেয়াল করো ভাইয়া, তাহলে একটু দেখি আমরা কি কি 40 মার্কস আছে। দেখো গণিতের মার্কস হচ্ছে কত? 20। গণিতের মার্কস কত? 20। পদার্থবিজ্ঞানের মার্কস হচ্ছে 20 এবং কেমিস্ট্রির মার্কস হচ্ছে 20, ঠিক আছে। সো এই যে গণিত, পদার্থ, রসায়ন এগুলো মিলে কত হইলো আমার? টোটাল হয়ে গেল আমার 60 মার্কস। আর বাকি 40 মার্কস থাকবে গণিত, নরমাল গণিত, আবার থাকবে রিটেনে পদার্থবিজ্ঞান, কেমিস্ট্রি এবং ইংরেজি আইসিটি। এটা হচ্ছে রিটেন পার্ট। কি পার্ট ভাইয়া? রিটেন, রিটেনে আবার থাকবে কত মার্কস ভাইয়া? রিটেনে আবার থাকবে 40 মার্কস। এইভাবে করে হচ্ছে যে মার্কসটা ডিস্ট্রিবিউশন হয়। এবং খুলনা ইউনিভার্সিটি খুব সুন্দর একটা বিশ্ববিদ্যালয়, এবং খুলনা ইউনিভার্সিটি থেকে কিন্তু সবচেয়ে টপ র্যাঙ্কিং সাবজেক্ট তোমরা জানো নিশ্চয়ই, ফার্মাসি। সো যাদের টার্গেট খুলনা ইউনিভার্সিটিতে পড়ার, তাদেরকে কিন্তু আমি বলবো যে এইভাবে করে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও, ঠিক আছে। তারপরে আমাদের বহুল প্রতীক্ষিত একটা বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। বিশ্ববিদ্যালয় একটা না, অনেকগুলো বিশ্ববিদ্যালয়, কিন্তু আমরা আসলে অনেকেই যে অনেকের ড্রিম বিশ্ববিদ্যালয় এগুলো, সেটা হচ্ছে জেএসটি অধিভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, ঠিক আছে। জেএসটি অধিভুক্ত ভাইয়া বিশ্ববিদ্যালয় কি কি একটু বলেন তো ভাইয়া আমাকে তাহলে। জেএসটি অধিভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো আমরা যদি একটু দেখি, দেখবা
জিএসটি এখন বর্তমানে জিএসটি অধিভুক্ত আইইউ কে আমরা বলি কি ইসলামিক ইউনিভার্সিটি, ঠিক আছে, ইসলামিক ইউনিভার্সিটি আইইউ। তারপরে হচ্ছে যে এমবিএসটিইউ বর্তমানে টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি, ঠিক আছে। তারপরে হচ্ছে জাস্ট যে ইউএসটি জাস্ট, তারপরে হচ্ছে পুস্ট পি ইউএসটি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এরকম অনেক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মিলে আমাদের জিএসটি পরীক্ষাটা হয়। এবং জিএসটি পরীক্ষা কিন্তু না চান্স পাওয়া খুব ইজি। কিভাবে ইজি ভাইয়া? 100 মার্কসের পরীক্ষা হয়, অলরেডি আমরা দেখছিলাম 100 মার্কসের অনেকগুলো পরীক্ষা হয়, কিন্তু এই জায়গাটা একটু খেয়াল করবে, এটা হচ্ছে পুরাটা কি এমসিকিউ। কি ভাইয়া? এটা পুরাটা হচ্ছে আমার এমসিকিউ। এমসিকিউ এখানে সিকিউ বা রিটেন, এখানে কোনো ধরনের সিকিউ নাই, সিকিউ বা রিটেন কোনো ধরনের সিকিউ অথবা রিটেন নাই, ঠিক আছে। সো এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। এটা কতক্ষণ সময় থাকে ভাইয়া? 1 ঘন্টা বা 60 মিনিট পাবা তুমি, ঠিক আছে, এই পরীক্ষাটা দেওয়ার জন্য। মার্কস ডিস্ট্রিবিউশন একটু দেখো, ফিজিক্স থেকে 25 মার্কস, ফিজিক্স থেকে কত মার্কস পাবো ভাইয়া? ফিজিক্স থেকে 25 মার্কস পাবো, ঠিক আছে। কেমিস্ট্রি থেকে 25 মার্কস পাবো, গণিত বা জীববিজ্ঞান থেকে 25 মার্কস, আমি বাংলা এবং ইংরেজি থেকেও 25 মার্কস আমি পেয়ে যাব, ঠিক আছে। ফলাফলটা কিভাবে আসবে ভাইয়া? এটার ফলাফলটা কিভাবে বের করবো দেখো, শুধুমাত্র ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে মেধা তালিকাটা কি করা হবে? প্রকাশ করা হবে। খুব ইম্পর্টেন্ট, ভর্তি পরীক্ষার নাম্বারের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হবে। এবং এদের ন্যূনতম সিজি কত থাকতে হবে ভাইয়া? একটু খেয়াল করো, 3.5, 3.5 পেলে তুমি 3.5 থেকে 7.5 হইলে, 3.5 থেকে 7.5 হলে তুমি কিন্তু জেএসটি পরীক্ষায় দিতে পারবে। এবং জেএসটি তে তুমি কিন্তু আবার সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবে। যারা ফার্স্ট টাইমে চান্স পাও না, সেকেন্ড টাইমের জন্য এটা কিন্তু বিগ অপরচুনিটি, ঠিক আছে, বিগ চান্স বলতে পারি এটাকে আমি, বিগ চান্স, ঠিক আছে, বিগ চান্স, ঠিক আছে। এটা হচ্ছে যে যারা সেকেন্ড টাইম দিচ্ছ তাদের জন্য বিগ চান্স, ঠিক আছে। সো এই জিনিসটা কিন্তু তোমরা টার্গেটে রাখতে পারো, ঠিক আছে, যাদের এখন ভার্সিটি টার্গেট আছে। সো এবার আমরা চলে যাই একটু ফিজিক্স নিয়ে আলোচনা করি, চলো। দেখো জিএসটি আর মধ্যে এর আগে একটা ভার্সিটি ছিল যেটা হচ্ছে সাস্ট, ঠিক আছে। বর্তমানে এটা জিএসটি থেকে কিন্তু বের হয়ে গেছে, ঠিক আছে, জিএসটি থেকে এটা এখন বের হয়ে গেছে, যেটাকে আমরা বলি, ঠিক আছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা সাস্ট, ঠিক আছে। সাস্টে কিন্তু অনেকের ড্রিম থাকে, এটাও কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির কাছাকাছি একটা রিফরমেশন আছে এটা, ঠিক আছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি, এটা বিজ্ঞান ও প্রযুক্তি, কিন্তু এখানে ইঞ্জিনিয়ারিং যে ফ্যাকাল্টি গুলো আছে সেগুলো কিন্তু খুব রিনন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে 985টা কি থাকে? সিট আছে বর্তমানে, ঠিক আছে। এবং 985 এটা এমসিকিউ হচ্ছে 80 মার্কসের এমসিকিউ পরীক্ষা হয়। সময় এখানে একটু বেশি ভাইয়া, কেন? এই জায়গায় একটু সময় বেশি আছে, এখানে ট্রিকি অনেক এমসিকিউ দেয়। উচ্চতর গণিতে তোমার হচ্ছে 20 মার্কস, পদার্থবিজ্ঞানে 20 মার্কস, কেমিস্ট্রিতে 20 মার্কস এবং জীববিজ্ঞানে 20 মার্কস, সবগুলোতে 20 করে মার্কস, ঠিক আছে। এবং 4টা সাবজেক্টে 20 মার্কস যদি হয় তাহলে টোটাল মার্কস দাঁড়ায় 80 মার্কস, এবং এটার টোটাল মার্কস হচ্ছে 80, ঠিক আছে। এই যে দেখো ফলাফল নির্ধারণ ভাইয়া, এই যে এসএসসি সিমিলার টাইপস, ঠিক আছে, সিমিলার টাইপস ঢাবি যেরকম করতেছিল যে 2 দ্বারা গুণ করবে, এবং তাদের এখানে ন্যূনতম সিজি হচ্ছে 3 থেকে 7, ন্যূনতম সিরিজ হচ্ছে 3 থেকে 7 এর মধ্যে যারা আছে তারা চাইলে এখানে পরীক্ষা বসতে পারবে, ঠিক আছে। এবং এসএসসি তে ন্যূনতম গণিতে 3.50, ভাই এটা একটু গণিতকে একটু প্রেফার করতেছে, গণিতে অবশ্যই 3.5 থাকতে হবে, তাহলে তুমি পরীক্ষা দিতে পারবে, নাইলে লাস্টে তুমি আর কোনোদিন অ্যাপ্লাই করতে পারবে না। ওকে, এবার আমরা একটু ফিজিক্সে প্রবেশ করি। ফিজিক্স থেকে ভাইয়া আসলে এডমিশনের জন্য, যেহেতু আমরা দেখলাম অনেক সবগুলো ভার্সিটিতে মোটামুটি ফিজিক্স আছে, ফিজিক্স টপিকটা আছে, ঠিক আছে, ফিজিক্স থেকে প্রশ্ন হবে। তাহলে ভাইয়া এডমিশনের জন্য আসলে আমরা ফিজিক্স কিভাবে পড়বো, বা এডমিশনের জন্য কোন টপিক গুলো আসলে গুরুত্বপূর্ণ বা গুরুত্বভাবে পড়া দরকার, সেটা একটু চলো আলোচনা করি। দেখো ফার্স্ট পেপার আমি একটু খেয়াল করি যে প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ভৌত জগত পরিমাপ। এখান থেকে সবকিছু পড়া লাগবে না ভাই, সবকিছু পড়া লাগবে না। কি কি পড়বা? প্রথমে হচ্ছে যে টপিকটা আগে ভালো করে খেয়াল করবা, ঠিক আছে। টপিকটা খেয়াল করলাম ভাই, কি কি টপিক আছে একটু খেয়াল করো। প্রথমে আমরা দেখতেছি রাশি, একক ও মাত্রা। কি কি দেখতেছি ভাইয়া? আমরা দেখতেছি রাশি, একক ও মাত্রা, ঠিক আছে। তাহলে রাশি, একক ও মাত্রা, ঠিক আছে, অর্থাৎ এখান থেকে আমরা আগে রাশি সম্পর্কিত ধারণা নিয়ে নিব, ঠিক আছে। রাশি কাকে বলে? আমরা নর্মালি জানি যে কিছু বাস্তব জগতে পরিমাপ করা যেতে পারে, সেটাই হচ্ছে আমার রাশি। রাশি, একক, মাত্রা। আমি যদি বলি যে ভাইয়া মাত্রাগুলো কিভাবে বের করবো, একক গুলো কিভাবে, এই জিনিসগুলো সিম্পল জিনিসগুলো দেখো অলরেডি কয়বার আসছে, 39 বার কোয়েশ্চেনটা আসছে, ঠিক আছে, বিভিন্ন হচ্ছে যে তোমার ভার্সিটিতে, ঠিক আছে। দেন আমরা দেখবো ভার্নিয়ার স্কেল পরিমাপের ত্রুটি, এগুলো একটু দেখবা, স্ক্রু গজ, ভার্নিয়ার স্কেল, ঠিক আছে। এই যে এই জিনিসগুলো একটু তোমরা এই টপিক গুলো একটু মাস্ট ভাইয়া, ঠিক আছে, মাস্ট প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো, প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো মাস্ট, ঠিক আছে, মাস্ট, এগুলো কিন্তু সলভ করতে হবে, ঠিক আছে। দেন হচ্ছে বিবিধ যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো। এবার 2 নাম্বার চ্যাপ্টার ভেক্টর, যেটা কোয়াইট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেটাকে আমরা বলি ভেক্টর। ভেক্টর থেকে ভাই আমরা কি কি পড়বো একটু খেয়াল করো।
ভেক্টর থেকে প্রথমে আমাদেরকে অবস্থান ভেক্টর সম্পর্কে ধারণা নিতে হবে, সরণ ভেক্টর সম্পর্কে ধারণা নিতে হবে, তারপরে একক ভেক্টর নিয়ে পড়বো। দেখো এখানে কতবার এমসিকিউ তে আসছে, 9 বার করে আসছে। তারপরে হচ্ছে যে ভেক্টরের লব্ধি দেখবা, ভেক্টরের উপাংশ দেখবা, ভেক্টরের ভেক্টর রূপ দেখবা, আপেক্ষিক বেগ নির্ণয় এই জিনিসটা একটু দেখবা, ঠিক আছে। নদী ও নৌকা সংক্রান্ত যে পার্ট গুলো আছে সেগুলো দেখবা, ঠিক আছে। ভেক্টরের ডট গুণন, ঠিক আছে, ভেক্টরের ডট গুণন দেখবা, ভেক্টরের ক্রস গুণন আছে সেই জিনিসগুলো একটু দেখতে হবে। দেন ভেক্টরের ক্যালকুলাস, ঠিক আছে। ভেক্টরের ক্যালকুলাসের মধ্যে একটা জিনিস একটু বলে দিই, সেটা হচ্ছে নেবলা অপারেটর। নেবলা অপারেটর যেটা আছে সেই জিনিসটা একটু ভালো করে দেখো, ঠিক আছে। এবং দেখো প্রিভিয়াস ইয়ারে কিন্তু এই যে এই টার্মস গুলো থেকে কিন্তু অনেকবার কোশ্চেন হয়েছে, ঠিক আছে। 28 বার, 24 বার, 12 বার। তার মানে এই জিনিসগুলো একটু ভালো করে পরীক্ষার আগে মাস্ট দেখতেই হবে, ঠিক আছে। তারপরে চ্যাপ্টারটা দেখো বল, মানে এই চ্যাপ্টারটার নাম কি, নিউটনের বলবিদ্যা, ঠিক আছে। রেডি, 1 2 3। আচ্ছা, তারপরে চ্যাপ্টার হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা। তো নিউটনিয়ান বলবিদ্যা থেকে একটু খেয়াল করো, বলের ধারণা নিবা, ঠিক আছে। এই যে রকেট সংক্রান্ত ম্যাথ গুলো ভাইয়া কতবার, 62 বার এমসিকিউ আছে, মানে এটা লিটারালি কোয়াইট ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে। এবং এখান থেকে কিন্তু বারবার বারবার কোশ্চেন গুলো হচ্ছে, সো এটা একটু ভালো করে লক্ষ্য রাখতে হবে। দেখো ঘর্ষণ, ঠিক আছে, জড়তার ভ্রামক দেখবা ভাইয়া, ঠিক আছে। তারপর হচ্ছে কৌণিক বেগ, এই জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। কেন্দ্রমুখী বল, কেন্দ্রবিমুখী বল, কখন কেন্দ্রমুখী বল কাজ করে, কখন কেন্দ্রবিমুখী বল কাজ করে। দেন ব্যাংকিং কোণ, ঠিক আছে। ব্যাংকিং কোণ ভাইয়া কোয়াইট ইম্পর্টেন্ট একটা টপিক। তারপরে দেখো কাজ, ক্ষমতা ও শক্তি থেকে কাজ বা কৃতকাজ সংক্রান্ত যে ধারণাগুলো আছে সেগুলো। তো এখানে টপিকটার মধ্যে একটু খেয়াল করো যে কৃতকাজ বা কাজ কাকে বলে। আমরা জানি যে হচ্ছে কাজ মানে হচ্ছে একটা বস্তুকে আমি যখন বল প্রয়োগ করবো বস্তুটার স্মরণ হইলো, ঠিক আছে, এবং স্মরণ হইলো বলের দিকে একটা উপাংশ পাইলাম, এটাই হচ্ছে বস্তুটার কৃতকাজ, ঠিক আছে, স্মরণের ফলে যে উপাংশটা পাচ্ছি। তো এইখান থেকে দেখো অলরেডি শক্তি এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। শক্তি চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। শক্তি চ্যাপ্টারটা একটু ভালো করে পড়বা। শক্তি, ভরবেগ, ঠিক আছে, ভরকেন্দ্র সরণ, দেন হচ্ছে ক্ষমতা, ঠিক আছে। এগুলো একটু ভালো করে দেখে নিবা। তারপরে দেখো চ্যাপ্টার চ্যাপ্টার 4 শেষ করার পর আমরা মহাকর্ষ চ্যাপ্টারটা একটু দেখবো। মহাকর্ষ চ্যাপ্টারের মধ্যে দেখো কেপলারের সূত্র একটু দেখবা ভালো করে ভাইয়া, অভিকর্ষ ত্বরণটা একটু দেখবা, মহাকর্ষ ধ্রুবক প্রাবল্য দেখবা, মুক্তিবেগ সম্পর্কে ধারণা একটু নিবা, ঠিক আছে। দেন হচ্ছে কৃত্রিম উপগ্রহ গুলা নিয়ে একটু আলোচনা হবে, ওকে। তারপরে খেয়াল করো, তারপরে হচ্ছে যে আমার পরের চ্যাপ্টার, ঠিক আছে, পীড়নের চ্যাপ্টারটা যেটা আছে, দৈর্ঘ্য পীড়ন দেখবা, বিকৃতি দেখবা, ঠিক আছে। এই অঙ্কের গুণাঙ্ক, এটাও খুব ইম্পর্টেন্ট। দৃঢ়তার গুণাঙ্ক কঠিন, এই যে দেখো কতবার কোশ্চেন আসছে, 39 বার কোশ্চেন আসছে, এখান থেকে আসছে 6 বার কোশ্চেন, ঠিক আছে। পয়সনের অনুপাত খুব ইম্পর্টেন্ট ভাইয়া, কৃতকাজ, ঠিক আছে। এবং বিবিধ যে কোশ্চেন গুলো আছে সেগুলো একটু নিজ দায়িত্বে দেখে নিবা, ওকে। তারপরে দেখো হচ্ছে যে সরল দোলকের যে গতিগুলো আছে, সরল দোলকের গতি, ঠিক আছে, অর্থাৎ পর্যায়বৃত্ত গতির যে চ্যাপ্টারটা আছে সেটাই কি বলতেছে ভাই, সরল দোলকের যে গতিগুলো আছে সেখান থেকে কিন্তু প্রত্যেকবার কোশ্চেন হয়। ঢাবিতে ভাইয়া, ঢাবিতে এখান থেকে গতবার একটা কোশ্চেন আসছিল রিটেনে, ঠিক আছে। সো ঢাবি থেকে এখানে প্রত্যেকবার রিটেন কোশ্চেন করে। দেন হচ্ছে ব্যবকলনীয় সমীকরণগুলো একটু দেখবা, দশা এবং দশার পার্থক্য দেখবা, ব্যাগ এবং ত্বরণ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসে বারবার, ঠিক আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং বারবার আসে, ঠিক আছে। তারপরে হচ্ছে যে গতিশক্তি বিভব শক্তির মধ্যে পার্থক্য, ঠিক আছে। ধ্রুবক, এই যে দেখো ধ্রুবক এবং ধ্রুবকের কি, ধ্রুবক এবং ধ্রুবকের স্প্রিং এর মধ্যে সম্পর্ক, ঠিক আছে। ধ্রুবক এবং ধ্রুবকের স্প্রিং এর মধ্যে কি ভাইয়া সম্পর্ক, ঠিক আছে। ধ্রুবক এবং ধ্রুবকের স্প্রিং এর মধ্যে সম্পর্ক, ঠিক আছে। এই জিনিসগুলো একটু ভালো করে দেখতে হবে, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো সরল দোলকের যে হচ্ছে তোমার পর্যায় খেলা আছে বা সরল দোলকের দোলন খেলা আছে, 54 বার কোশ্চেন হচ্ছে, হ্যাঁ 54 বার। একটু সূত্রটা একটু বলে দিবেন ভাই, হ্যাঁ একটু দেখাই দিই। T is equal to twice pi root over of L by G, T is equal to twice pi root over of কি M by K, ঠিক আছে। এই দুইটা সূত্র ভাই খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট সূত্রগুলো একটু দেখো, হ্যাঁ। আদর্শ গ্যাস, ঠিক আছে, গ্যাসের যে চ্যাপ্টারটা আছে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আদর্শ গ্যাস বা আদর্শ গ্যাসের গতিতত্ত্ব, ঠিক আছে। এখান থেকে একটু খেয়াল করো তোমরা, আদর্শ গ্যাস সংক্রান্ত যে সূত্রগুলো আছে এগুলো একটু দেখবে। দেখো 15টা এমসিকিউ আসছে, ঠিক আছে। দেন গড় বর্গমূল, ঠিক আছে, আর এম এস, ঠিক আছে। রুট মিন স্কয়ার বা গড় বর্গমূল বা গড় বর্গমূলের ব্যাগ, ঠিক আছে, এবং গতিতত্ত্ব এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন আসছে, ঠিক আছে। গড় মুক্ত পথ বা গড় মুক্তি পথ এখান থেকে কোশ্চেন আসবে। শিশিরাঙ্ক অথবা আপেক্ষিক আর্দ্রতা, ঠিক আছে। এই জিনিসগুলো খুব 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 ইম্পর্টেন্ট। শিশিরাঙ্ক, আপেক্ষিক আর্দ্রতা ভাই মাস্ট পড়তে হবে, মাস্ট এই জিনিসগুলো জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, লাস্টের দিকে চলে আসলাম। এডমিশন টেস্ট নিয়ে ছোট একটা গাইডলাইন দিব। এডমিশন টেস্ট হচ্ছে কি রকম জানো? এডমিশন টেস্ট হচ্ছে এডমিশন টেস্টে আমরা আসলে দুই ক্যাটাগরির মানুষ দেখতে পারি, ঠিক আছে। আমি অলরেডি এটা একবার বলছিলাম, আরেকবার বলি যে একটা ক্যাটাগরির মানুষ হিউজ লেভেলে হার্ড ওয়ার্কিং করবে, আর আরেকটার ক্যাটাগরির মানুষ কি করবে জানো? আরেকটা ক্যাটাগরির মানুষ
এনজয় করবে। এবং তুমি অলরেডি বুঝে গেছো যে মানুষটা এনজয় করবে, এই যে ক্যাটাগরি মানুষটা এনজয় করবে, তার কিন্তু কোনো জায়গায় কি হবে না, চান্স হবে না। এবং বিশ্বাস করবে কিনা জানি না, যখন তুমি এডমিশন টেস্টে চান্স পাবে না, তোমার পরিবার, তোমার সমাজ, ঠিক আছে, লিটারালি তোমাকেই ব্লেম দিবে, তোমাকেই ব্লেম দিবে, তোমার অবহেলার কারণে তোমাকে ব্লেম দিবে। সো আমি চাই না, ঠিক আছে, আমাদের কোন স্টুডেন্ট এই যে ব্লেমের শিকারটা হোক, ঠিক আছে। এবং আমি তোমাদের সবাইকে বলবো, একটা রিকোয়েস্ট করব যে ভাইয়া এই সেগমেন্টে থাকো, এই ক্যাটাগরির মানুষের মধ্যে থাকো, এই হার্ড ওয়ার্ক করো, হার্ড ওয়ার্ক করার পরে কি হবে বলো তো ভাইয়া, সাকসেস। হার্ড ওয়ার্ক করলেই সাকসেস হবে। তার মানে তুমি যদি সুষ্ঠু, সফল এবং নিয়ম মাফিক পরিশ্রম করতে পারো, এডমিশন টেস্ট তোমার, এডমিশনের জয় তোমাকে কেউ আটকাইতে পারবে না। সে ধারাবাহিকতায় ভালো থাকো। এবং সে ধারাবাহিকতায় তোমাদেরকে নিয়ে কিন্তু আমাদের এই এডমিশনের প্লেলিস্টটা, যেখানে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবগুলো টপিক ধরে ধরে আমরা তোমাদেরকে সলভ করাবো ইনশাল্লাহ। আমাদের সাথে প্রিপারেশনটা নাও, জার্নিটা তোমরা সফল করে তোমরা বিজয়ের যুদ্ধে তোমরা জয় করে আসো। সেই দোয়া নিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।